ভাইয়া আজ রোজা রেখেছেন? আমি এবার কথা শুনে বেশ বিরক্ত হলাম। রোজ দেখা হলে একই প্রশ্ন করতে হবে কেন? আমি কোনো মেয়ে নাকি? আর আমি ওর মতো বাবা মায়ের আদরের সন্তান নই যে কয়েকটা রোজা রাখবো। ছোট থেকে 30টা রোজা রাখি। নিজের বিরক্তি ভাবটা কাটিয়ে মাথা নাড়িয়ে জবাব দিলাম, হ্যাঁ আমি রোজা আছি। আমার কথা শুনে ইভা হাসি মুখে বলল, আজ আমিও রোজা আছি। আমি হাসি মুখে বললাম, খুব ভালো করেছো, তাহলে এখন আমি যাই। বলে সিঁড়ি দিয়ে কয়েক কদম নামতেই পেছন থেকে আবার ইভা ডাক দিয়ে বলল, কি বলছি শুনুন না। আমি তখনই বিরক্তি নিয়ে আবার দাঁড়িয়ে গেলাম। ইভা আমার পাশে এসে দাঁড়ায়। এমনিতেই আমার টিউশনির দেরি হয়ে যাচ্ছে, তার উপর 7 তলা সিঁড়ি নামতে হবে। রোজার মাসে যা আমার কাছে পাহাড় জয় করার মতো। আবার কেন ডাক দিয়েছো? কি বলবে বলো? আচ্ছা ভাইয়া, আপনি কি প্রেম করেন? মেয়েটির কথা শুনে একটু অবাকই হলাম। এরকম চিন্তা ভাবনা ওর মাথায় আসলো কিভাবে, তাও সেটা রোজার মাসে? আমি একটু ইভার দিকে ঝুঁকে বললাম, কেন তোমার মনে হলো এমন? রোজার দিনে প্রতিদিন 6 তলা সিঁড়ি দিয়ে উঠানামা করেন কেন? শুধুই প্রেমই কেন, আর কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু সেটা কি? আমি টিউশনি করাই রোজার সময় দুবেলায়। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, ওকে তাহলে যান। আমি হাসি মুখে ইভাকে বিদায় দিয়ে সেখান থেকে চলে আসি। আমি কয়েক সিঁড়ি নেমে দাঁড়িয়ে ভাবছি, ইভাকে আমার বেশ ভালো লাগে, তবে মাঝে মাঝে ওর বাচ্চামি ভাবটা বেশ বিরক্ত লাগে। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান হলে যা হয় আর কি। অবশ্য বাড়িওয়ালার মেয়ে না হলে ইভার সাথে আমার এতদিনে সম্পর্ক বা প্রেম হয়ে যেত। আমার মাঝে মাঝে মনে হয় ইভা আমাকে পছন্দ করে, কিন্তু আমি ইভার সাথে রিলেশনে গিয়ে আমার এত সুন্দর থাকার জায়গাটা হারাতে চাই না। প্রথম প্রথম এই বিল্ডিং এ এসে ইভা ছাদে যেখানে বসতো সেখানে আমি গোলাপ রেখে আসতাম, কিন্তু কয়েকদিন পর যখন শুনলাম বাবা ছেলেটি আমাকে ডিস্টার্ব করে, সে আমাদের বিল্ডিং এর বাসায় ভাড়া থাকে, সে কি করে আমার উপর নজর দেয়, তুমি যদি এর বিচার এখন না করো তাহলে আমি কিন্তু এই ছেলেটাকে পুলিশে দিব। এমন কথা শুনে ভাড়াটিয়া সাইফুল ভয় পেয়ে যায়। আমাকে এবারের মতো মাফ করে দিন প্লিজ, আমি আর কোনোদিন আপনাকে ডিস্টার্ব করব না। ইভার বাবা বলল, তোমার এত সাহস কি করে হয়? তুমি তোমার বাড়িওয়ালার মেয়ের দিকে নজর দাও। একটা ছেলে একটা মেয়েকে লাইক করবে, এটাই স্বাভাবিক, তবে মেয়েটা এর ফলে বিরক্ত হচ্ছে কিনা সেটাও ভাবতে হবে। আঙ্কেল এবারের মতো আমাকে ক্ষমা করুন। হ্যাঁ এবারের মতো তোমাকে ছেড়ে দিচ্ছি, তবে তোমাকে আজকে এখান থেকে চলে যেতে হবে আমার বাসা ছেড়ে দিয়ে। তোমার 2 মাসের অ্যাডভান্সের টাকা আমি ফেরত দিয়ে দিব। চল মা। বলে ইভার বাবা সেখান থেকে ইভাকে নিয়ে চলে আসে। সেদিন থেকে আমি ইভার সাথে কথা বলতে একটু ভয় পাই। অবশ্য কথা বললে সমস্যা হতো না, কারণ ওর বাবা হচ্ছে আমার গ্রামের সম্পর্কের চাচা। তবুও সেই ঘটনার পর থেকে আমি ইভাকে একটু এড়িয়ে চলি বলা যায়। তবে ইদানিং ও নিজে এসেই যেচে আমার সাথে কথা বলে। জানি না ওর মনে কি চলছে। আমি টিউশনি করাতে চলে যাই। ইভার মা ও বাবা তারা ড্রয়িং রুমে বসে কথা বলছে। মা বলল, ইভা এবার তোর একটা রুটিন হওয়া দরকার। এত বড় মেয়ে হয়েছিস কিন্তু রোজা রাখছিস না, এতগুলো রোজা চলে গেছে, তুই শুধু একটা রোজা রেখেছিস। বাবা বলল, বাদ দাও না, মেয়ে আমার এখনো ছোট, তুমি বেশি কথা বলো না তো। কোন দিক দিয়ে ছোট? বছরে 12 মাসের মধ্যে 1 মাস রোজা, 1 মাস না খেলে কি এমন ক্ষতি হবে? ও এখন প্রাপ্তবয়স্ক, রোজা ওর জন্য ফরজ, তাই আজকে থেকে বাকি সবগুলো রোজা তুই রাখবি। যদি একটা রোজাও বাদ যায় তাহলে তোর একদিন কি আমার যে কদিন লাগে। বাবা বলল, রাখবে রাখবে, আমার মেয়ে এখন থেকে সব রোজা রাখবে। না, সেটা ইভার মুখ থেকে স্বীকার করতে হবে। বল রোজা রাখবি? ইভা মাথা নেড়ে জবাব দিল। আমি ইফতার শেষ করে ছাদে গিয়ে বসি। চারিদিকে হালকা অন্ধকার। ইফতারের জন্য কোনো সমস্যা হয় না, কিন্তু সেহরির জন্য একটু সমস্যা হয়, কারণ বুয়া গেছে গ্রামের বাড়ি। রোজার মাসে আর আসবে কিনা তার কোনো ঠিক নেই। এই বিল্ডিং এর কারো সাথে এত ভালো সম্পর্ক নেই যে কেউ ডেকে নিয়ে সেহরি খাওয়াবে। আসলে কারোর সাথে কথা বলার মতো সময় হয়ে ওঠেনি। আমি এসব ভাবছি, হঠাৎ কেউ একজন এসে বলে উঠল, আপনি কখন ছাদে আসলেন? আমি ফিরে দেখলাম বাড়িওয়ালির মেয়ে ইভা। এই তো একটু আগে। ইফতার করেছেন আপনি? হ্যাঁ করেছি। তো তুমি এখানে কি করছো? না, ঘরে খুব গরম তো তাই একটু ছাদে আসলাম। হ্যাঁ আজ একটু বেশি গরম পড়েছে। কিছুক্ষণ আর কেউ কথা বললাম না, দুজনেই চুপচাপ। এবার নীরবতা ভেঙে ইভা বলল, সেহরিতে কি খাবেন আজ? প্রতিদিন যা খাই। কি খান? ভাত ডিম ভাজি, এসব তো শুকনো। হ্যাঁ এসবগুলোই রান্না পারি। তো বিয়ে করলেই তো পারেন। কি বলেন? 1 মাসের জন্য বিয়ে করব? আরে তা বলিনি তো। কি বলেছেন? একেবারেই বিয়ে করবেন? না তা ভালো লাগবে না, বুয়া গ্রামের বাড়ি গেছে তাই একটু প্রবলেম হচ্ছে, ফিরে আসলেই সব ঠিক হয়ে যাবে। ও আচ্ছা ঠিক আছে। আমি হুম বলে সেখান থেকে সরে গেলাম। ইভাও আমার পাশে এসে বসলো। বলছে, আমার সাথে প্রেম করলে আপনার বেশি লাভ হতো। আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি লাভ হবে? কেন? আমি সেহরির সময় রান্না করে আপনার জন্য নিয়ে আসতে পারতাম। ও আমি? কিন্তু এখন আর প্রপোজ করে লাভ নেই। কেন? কারণ এখন আপনি নিজের সুবিধার জন্য প্রপোজ করবেন। না আসলে কি বলেন, আমার তোমাকে আগে থেকেই ভালো লাগতো। আমার কথা শুনে ইভা হাসতে লাগলো। আমি ওর হাসি দেখে বললাম, আসলে আমি তোমাকে আগে থেকেই বলতাম, কিন্তু আগে যে তোমাদের বিল্ডিং এ ব্যাচেলর ছেলেটা থাকতো তাকে নাকি তোমার সাথে কথা বলার জন্য বের করে দিয়েছে, তাই আপনি ভয় পেয়েছিলেন। ঠিক তা না, আপনার বাবার বিশ্বাস ভাঙতে চাইনি। ও ঠিক আছে, ভালো থাকবেন। আম্মু আবার খোঁজ করবে দেরি হয়ে গেলে। আচ্ছা একটা কথা। হ্যাঁ বলেন। ছাদে আমি আপনার বসার জায়গায় গোলাপ রাখতাম। ও মা তাই? তার প্রমাণ কি? প্রমাণ তো এখন নেই। আচ্ছা মেনে নিলাম, বাট প্রেম আর সম্ভব নয়, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ওকে, আপনি যা বলেন। তারপর দুজনেই বাসার উদ্দেশ্যে
উদ্দেশ্যে রওনা দিলাম। দুজনে ইভাদের বাসার সামনে আসলাম। ইভা জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কি কি খেতে পছন্দ করো? হঠাৎ তুমি শব্দ শুনে আমি একটু ইতস্ত হয়ে পড়লাম। কি বলছো? বলছি তুমি কি খেতে ভালোবাসো? তুমি যা রাঁধবে তাই, কিন্তু আমি তো ভালো রাঁধতে পারি না। হ্যাঁ ট্রাই করো। আচ্ছা ওকে দেখি বলে ইভা তাদের বাসায় ঢুকে যায়। আমি খুশি মনে ঠায় দাঁড়িয়ে আছি। সেহরির সময় দরজায় টোকা শুনে দরজার সামনে আসলাম। মনে মনে ভাবছি নিশ্চয়ই ইভা হবে। দরজা খুলে দিতেই ইভা ঢুকে চুপ থাকতে বলে একটি বাটি আমার হাতে দিয়ে বলল, আমার নিজের হাতের রান্না, জানি না কেমন হয়েছে, রোজা শেষ হওয়া পর্যন্ত দিয়ে যাব। বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সে চলে গেল। আমি মনে মনে ভাবছি, যাক মনে হচ্ছে রোজার মাসটা ভালোই যাবে। কাল আবার আসলে ওকে বলেই দিব এভাবে লুকোচুরি করে নয়, ভালো করে রান্না করতে শেখো। কারণ কে জানে পরের বছরে রোজায় হয়তো মেয়েটা আমার ঘরেই রান্না করবে, তখন রান্না খারাপ হলে একটু সমস্যায় তো পড়তেই হবে। আর এখানেই সুন্দর মনোভাবনা দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, যারা ব্যাচেলর বাসায় থাকো, দেখো তোমরা আবার বাড়িওয়ালার মেয়ের দিকে নজর দিও না। বলা তো যায় না, তোমার ভাগ্য খারাপ হলে বাসা থেকে বের করে দিতে পারে, তাই সাবধান। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় HM কানুন ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।